আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি একটি টিউটোরিয়ালে। আজকে আমরা একটি মজার বিষয় নিয়ে জানব। সেই মজার বিষয়টি হচ্ছে ইন্টারফিয়ারেন্স অফ ভাইরাস। এখন আমরা জানি যে ভাইরাস আমাদের শরীরের মধ্যে আক্রমণ করে এবং আমাদের ক্ষতি করে থাকে। ভাইরাস শুধুমাত্র যে আমাদেরকে ক্ষতি করে তাই নয়, ভাইরাস বিভিন্ন ধরনের এনিমেলসকে ক্ষতি করে থাকে। এটা হতে পারে চতুষ্পদী জন্তু, হতে পারে হিংস্র কোনো জন্তু, সকল ধরনের প্রাণীকেই ভাইরাস আক্রমণ করতে পারে। এখন ঘটনা হচ্ছে, মজার বিষয়টা হচ্ছে, যদি আমাদের শরীরের মধ্যে দুইটা ভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ করে তাহলে কি হবে? ইন্টারফেরেন্স মানে হচ্ছে বাধা। ভাইরাস, দুই রকমের ভাইরাস যদি আমাদের শরীরের মধ্যে আক্রমণ করে তখন যে ঘটনাটা ঘটবে তাকে নর্মালি কি বলে, এই বিষয়গুলো নিয়ে আমরা জানব। একটি কোষে যখন দুইটি ভাইরাস আক্রমণ করে তখন চারটা ঘটনা ঘটতে পারে। প্রথমে হচ্ছে দ্বৈত সংক্রমণ বা ডুয়াল ইনফেকশন, মানে দুইটা ভাইরাসই পাশাপাশিভাবে বৃদ্ধি পাবে এবং স্বাধীনভাবে সংক্রমণের বৈশিষ্ট্য প্রকাশ করবে। এটা একটা ঘটনা হতে পারে যে দুইটা ভাইরাস আমাদের শরীরে আক্রমণ করলো এবং দুইটাই আমাদের শরীরে ক্ষতি করলো। তেমন একটা ঘটনা হতে পারে যে রিকম্বিনেশন। এক্ষেত্রে যেই ভাইরাসগুলো আমাদের শরীরের মধ্যে আক্রমণ করে থাকবে তারা নিজেদের মধ্যে জেনেটিক মিথস্ক্রিয়া করে নতুন বৈশিষ্ট্যের ভাইরাস তৈরি করবে, রিকম্বিনেশন করবে। এটা আমাদের শরীরের জন্য হয়তো বা ভয়াবহ হতে পারে, অথবা আমাদের শরীরের জন্য ক্ষতিকর নাও হতে পারে। দেন আরেকটা জিনিস হচ্ছে এক্সালটেশন ব্যাপারটা কি? যখন একটা ভাইরাসের সংক্রমণের কারণে অন্য আরেকটা ভাইরাসের কার্যকলাপের প্রভাব বৃদ্ধি পায় তখন তাকে বলে এক্সালটেশন মানে হচ্ছে যে একজন আরেকজনের প্রশংসা করাকে এক্সাল্ট বলে বা এক্সালটেশন বলে। এখন একটা ভাইরাসের আক্রমণ যদি অন্য আরেকটা ভাইরাসের আক্রমণকে বাড়িয়ে দেয় তবে তাকে বলবে এক্সালটেশন। দেন আমরা যে বিষয়টা জানবো, একটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স বা হস্তক্ষেপ করা। একটা ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করলে যদি অন্য কোনো ভাইরাস স্বাভাবিকভাবে বংশবৃদ্ধি করতে না পারে তখন তাকে বলবে ইন্টারফিয়ারেন্স। এখন আমরা জানবো ইন্টারফিয়ারেন্স কত প্রকার হতে পারে। ইন্টারফিয়ারেন্স নর্মালি 5 প্রকার হয়ে থাকে। আমরা জানবো যে ফার্স্ট যে প্রকারভেদ সেটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স বিটুইন আনরিলেটেড ভাইরাস। যেসব ভাইরাসের মধ্যে বিন্দুমাত্র কোনো ধরনের সম্পর্ক নেই তখন কি ঘটনা ঘটে, যেমন লিম্ফোসাইটিক কোরিওমেনিনজাইটিস ভাইরাস LCMV এবং পোলিও ভাইরাসের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে থাকে। সাধারণত পোলিও ভাইরাস যখন বানরে টিকা দেওয়া হয় তখন পক্ষাঘাত হতে পারে বা প্যারালাইসিস হতে পারে। পোলিও ভাইরাসের টিকা যদি বানরে দেওয়া হয় তবে বানর প্যারালাইসিস হয়ে যেতে পারে। যদি লিম্ফোসাইটিক কোরিওমেনিনজাইটিস ভাইরাস প্রথমে বানরে দেওয়া হয়, যার পরে নির্দিষ্ট সময়ে পরে পোলিও ভাইরাসের টিকা দেওয়া হয়, তাহলে পোলিও ভাইরাস বানরের মধ্যে রোগ তৈরি করতে পারে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে লিম্ফোসাইটিক কোরিওমেনিনজাইটিক ভাইরাস এর কারণে পরবর্তীতে পোলিও ভাইরাস বানরের মধ্যে পক্ষাঘাত করতে পারে না। যদিও দুইটা হচ্ছে ভিন্ন ধরনের ভাইরাস, এই ভিন্ন ধরনের ভাইরাস হওয়ার কারণেও এদের মধ্যে দেখা যায় একজন আরেকজনকে বাধা দিয়ে থাকে। দেন আমরা জানবো যে ইন্টারফিয়ারেন্স বিটুইন সেম ভাইরাস। কিছুক্ষণ আগে আমরা জানলাম যে ডিফারেন্ট ভাইরাসের মধ্যে যে একজন আরেকজনকে ইন্টারফিয়ারেন্স করে বা বাধা দেয়। এখন সেম ভাইরাসের মধ্যে কি হয়ে থাকে? নর্মালি আমরা বিভিন্ন রুটের মধ্যে টিকা দিয়ে থাকি। এখন হারপেস সিমপ্লেক্স ভাইরাস যদি দুইটা মাত্রায় দেওয়া হয়, দুইটা রুটে দেওয়া হয়, তখন ভিন্ন ভিন্ন ধরনের বৈশিষ্ট্য প্রকাশ পায়। যেমন খরগোশের পেটের দেয়ালে যদি হারপিস ভাইরাস সাবকিউটিনিয়াসলি দেওয়া হয় তখন কি হবে? সাধারণত দ্বিতীয় সপ্তাহে মৃত্যু হয়ে যায়। মৃত্যুর সাথে সাথে অ্যাসেন্ডিং মাইলো এনসেফালাইটিস তৈরি করে। আবার ইন্ট্রাসেরেব্রাল ইনোকুলেশনে 3 থেকে 4 দিনের মধ্যে খরগোশকে মেরে ফেলে। যখন ইন্ট্রাসেরেব্রাল সংক্রমণ প্রায় 7 দিনের মধ্যে প্রায় প্রাথমিক সাবকিউটেনিয়াস ইনোকুলেশন অনুসরণ করে তখন প্রাণী সুরক্ষিত থাকে। তাহলে এখানে আমরা কি ঘটনাটা দেখলাম যে নর্মালি যদি হারপেস সিমপ্লেক্স ভাইরাস সাবকিউটেনিয়াস ইনোকুলেশন দেওয়া হয় তাহলে দ্বিতীয় সপ্তাহে প্রাণীটা মারা যাবে। কিন্তু আবার আরেকটা জিনিস, যে ইন্ট্রাসেরেব্রাল ইনোকুলেশন যদি আমরা দেই তাহলে 3 থেকে 4 দিনের মধ্যে খরগোশ মারা যায়।
কিন্তু আমরা যদি একটা কাজ করি যে সাবকিউটেনিয়াসলি ইনোকুলেশন দেই হার্পেস ভাইরাস, তাহলে দ্বিতীয় সপ্তাহে মারা যাবে। দ্বিতীয় সপ্তাহের আগে মানে 7 দিনের আগে যদি আমরা ইন্ট্রাসেরিব্রালি ইনোকুলেশন করে দেই তাহলে প্রাণীটা আর মারা যায় না। তার মানে এটাকেই বলে কাটা দিয়ে কাটা তোলা। ঠিক আছে, আমি একটা কাটা দিলাম, কাটা দেওয়ার পরে বা ভাইরাস দিয়ে হার্পেস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে এমনিতেও কোনো একটা খরগোশ আক্রান্ত হলো, আমরা যদি দ্বিতীয় সপ্তাহের মধ্যে ইন্ট্রাসেরিব্রালি একটা ভাইরাস দিয়ে দিতে পারি হার্পেস ভাইরাস, তাহলে প্রাণীটা আর মারা যাবে না। এটাই কাটা দিয়ে কাটা তোলা। দেন ইন্টারফারেন্স বিটুইন এ ভিরুলেন্ট অ্যান্ড ভিরুলেন্ট স্ট্রেইন। এ ভিরুলেন্ট মানে অক্ষতিকর স্ট্রেইন, আবার ভিরুলেন্ট স্ট্রেইন মানে যেটা আমাদের শরীরে ক্ষতি করে থাকে। এই ধরনের ভাইরাসের মধ্যে অনেক প্রতিক্রিয়া অনেক ধরনের ভাইরাসের মধ্যে দেখা যায়, বিশেষ করে হলুদ জ্বর ভাইরাস বা ইয়েলো ফিভার ভাইরাস এবং রিফট ভ্যালি ভাইরাসের মধ্যে দেখা যায়, ডেঙ্গু ভাইরাসের মধ্যে দেখা যায়, অনেক ভাইরাসের মধ্যেই দেখা যায়। যেমন লাইভ অ্যাটেনুয়েটেড রিন্ডারভেস্ট ভ্যাকসিন ব্যবহার করলে এই ভাইরাসের ভিরুলেন্ট স্ট্রেইন আর ক্ষতি করতে পারে না। তার মানে আমরা একটা জিনিস দেখতে পারলাম যে আমাদের একটা অ্যাভিরুলেন্ট স্ট্রেইন দিয়ে আমরা একটা ভিরুলেন্ট স্ট্রেইনকে প্রতিহত করছি। নর্মালি ভ্যাকসিনের মধ্যে এমনই করা হয় যে লাইভ অ্যাটেনুয়েটেড ভাইরাস দেওয়া হয় বা কিল্ড ভাইরাস দেওয়া হয়, এতে করে দেখা যায় অন্য ভাইরাস এর যে শক্তিশালী যে ভাইরাসটা আসে এরপরে পরবর্তীতে আর কোনো ধরনের ক্ষতি করতে পারে না। দেন আমরা জানবো যে ইন্টারফারেন্স বিটুইন টু অ্যাক্টিভ ভাইরাস। আমাদের দুইটা ভাইরাসই যদি অ্যাক্টিভ থাকে তখন কি হবে, তখন কিভাবে তাদেরকে একজন আরেকজনকে বাধা দিয়ে থাকে। এটা নর্মালি একটা মিউচুয়াল ইন্টারফারেন্স যা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এ আর বি স্ট্রেনের মধ্যে দেখা যায় যখন প্রতিটি ভাইরাস তুলনামূলকভাবে অল্প পরিমাণে একসাথে টিকা দেওয়া হয় তখন উভয়ই বেশি পরিমাণে ক্ষতি করে থাকে। যদি এ স্ট্রেন এবং বি স্ট্রেন অল্প অল্প করে দেওয়া হয় তখন দুইটা স্ট্রেনই একজন আরেকজনকে ক্ষতি করতে পারে। কিন্তু যখন এক প্রকার 8 থেকে 12 ঘন্টা আগে দেওয়া হয়, তবে পরবর্তীতে 8 থেকে 12 ঘন্টা পরে যদি অন্যটা দেওয়া হয় তবে কোনোটাই ক্ষতি করতে পারে না। এটাই ইন্টারফারেন্স বিটুইন টু অ্যাক্টিভ ভাইরাসেস। দুইটা ভাইরাস একসঙ্গে না দিয়ে আমি যদি 8 থেকে 12 ঘন্টা পরে দেওয়া হয় তো পরবর্তীতে কেউই ক্ষতি করতে পারে না। এর আগে আমরা কাটা দিয়ে কাটা তোলার একটা উদাহরণ দেখেছিলাম যেখানে সেম ভাইরাস ছিল, মানে কোনো ধরনের স্ট্রেইন ছিল না, যেটা 2 নম্বরে ছিল যে কাটা দিয়ে কাটা তোলা, যে এর আগেরটা যেটা যে ইন্টারফারেন্স বিটুইন সেম ভাইরাস যখন সাবকিউটেনিয়াস ইনোকুলেশন দিলাম 2 সপ্তাহের মধ্যে অ্যানিমালটা মারা গেল, দেন আবার ইনোকুলেশন দিলাম ইন্ট্রাসেরিব্রালি 3 থেকে 4 দিনের মধ্যে মারা গেল। কিন্তু যখন একটা ফার্স্টে 1 সপ্তাহের মধ্যেই সাবকিউটেনিয়াস ইনোকুলেশনের দেওয়ার 7 দিনের মধ্যে যদি আমি পরবর্তী ইন্ট্রাসেরিব্রালি দেওয়া হয় ইনোকুলেশন, দেন এই অ্যানিমালটা বেঁচে যাবে। এটা সেম ভাইরাসের ক্ষেত্রে। এখন যদি আমরা স্ট্রেইনের কথা লক্ষ্য করি যে টু অ্যাক্টিভ স্ট্রেইন 8 থেকে 12 ঘন্টা পরে যদি আমরা দেই তাহলে দেখা যায় খুব বেশি পরিমাণে ক্ষতি করতে পারবে না। দেন আমরা জানবো যে ইন্টারফারেন্স বিটুইন ইনঅ্যাক্টিভ অ্যান্ড অ্যাক্টিভ ভাইরাস। একটা ভাইরাসটা অ্যাক্টিভ থাকবে, অন্যটা ইনঅ্যাক্টিভ থাকবে, তখন কি হবে? ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে এই ধরনের প্রতিক্রিয়াও দেখা যায় যে আলট্রাভায়োলেট ইরিডিয়েটেড ভাইরাস যখন অ্যালান্টোইক গহ্বরে বেশি মাত্রায় দেওয়া হয় তখন এটির হোমোলোগাস বা হেটারোলোগাস টাইপের সক্রিয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে বিস্তার রোধ করে। তার মানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একটা ভাইরাস সেটা আলট্রাভায়োলেট রশ্মি দিয়ে আমরা ইরিডিয়েশন দিয়ে এটাকে বলা যায় পাক পবিত্র করে নেব। দেন ওই ভাইরাসটা আমরা যদি অ্যালান্টোইক গহ্বরে, আমরা জানি যে অ্যালান্টোইক মেমব্রেন আছে, অ্যালান্টোইক সেক আছে, ওই অ্যালান্টোইক গহ্বরের মধ্যে যদি আমরা বেশি পরিমাণে দিয়ে দেই তখন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা পরবর্তীতে আমাদের শরীরে আর কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে না। আমাদের শরীরে তো না, নর্মালি চিকেনের শরীরে দেওয়া হয়। এখন আমরা জানবো ইন্টারফারেন্সটা কতভাবে কাজ করে, মেকানিজমটা কি। ইন্টারফারেন্সটা নর্মালি 2 ভাবে কাজ করতে পারে। একটা যে আমরা জানি যে কোনো একটা ভাইরাস কাজ করার জন্য তার রিসেপ্টর লাগবে, ঠিক আছে, রিসেপ্টর লাগে। এখন একটা ভাইরাসের একটা সেলের মধ্যে নর্মালি 1টা বা 2টা রিসেপ্টরই থাকে, খুব বেশি রিসেপ্টর থাকে না। এখন ইন্টারফারেন্স ভাইরাসটা যেটা করে যে সেলুলারের যে রিসেপ্টরটা যেটা আছে এটাকে দখল করে ফেলে বা ধ্বংস করে ফেলে। এতে করে ধরেন নিউক্যাসল ডিজিজের মতন চ্যালেঞ্জিং ভাইরাসও আর সংযুক্ত হতে পারে না। এতে করে দ্বিতীয় নিউক্যাসল ডিজিজ ওই কোষকে আর আক্রমণ করতে পারে না। তার মানে একটা রিসেপ্টরকে দখল করে বা ধ্বংস করে, আরেকটা ইন্টারফারেন্স ভাইরাস
তার রেপ্লিকেশনের জন্য অন্য ভাইরাসের সাথে প্রতিযোগিতা করে, এতে করে অন্য ভাইরাস রেপ্লিকেশন করতে পারে না। নর্মালি জানি আমাদের রেপ্লিকেশনের জন্য আরএনএ পলিমারেজ লাগে, ভাইরাসের রেপ্লিকেশনের জন্য আরএনএ পলিমারেজ লাগে। এখন দুইটা ভাবে ইন্টারফারেন্স ফেনোমেনন ঘটে থাকে, একটা হচ্ছে সেলুলার রিসেপ্টর ধ্বংস করে বা দখল করে, আরেকটা হচ্ছে রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় এনজাইমের প্রতিযোগিতা করে। এভাবে করেই একটা ভাইরাস আরেকটা ভাইরাসের সঙ্গে ইন্টারফিয়ারেন্স করে থাকে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য। আল্লাহ হাফেজ।